সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আফরিন সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমাদের নতুন বাংলাদেশ এটা প্রথম সম্প্রচার। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এটা অর্জন করেছি তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। প্রথমে আমাদের স্টুডিওতে যারা আছেন তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, যিনি চেয়ারম্যান হিসেবে আছেন মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর জয়শ্রী সাহা, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন অবস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট, পপুলার মেডিকেল কলেজ ও হসপিটালে। আপনাদের দুজনকে আজকে স্বাগত জানাচ্ছি। জি, আর দর্শক আপনারা অলরেডি জেনেছেন আমাদের সাথে মেডিসিন স্পেশালিস্ট আছেন এবং গাইনি স্পেশালিস্ট আছেন। তাদের কাছে অবশ্যই আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আছে, সেটা আমাদেরকে জানাতে পারবেন ফেসবুক লাইভেও, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং প্রশ্নটা জানাতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে। স্যার, আপনাকে প্রথমে একটু যে জিনিসটা নিয়ে জানতে চাই সেটা হচ্ছে, আমরা আসলে যেহেতু আমি সার্জন, আমি এই বিশেষজ্ঞ হিসেবে সবসময় মানুষের একটা কমপ্লেন শুনতে পাই, সেটা হচ্ছে বাউল হ্যাবিট রিলেটেড। সো এটা নিয়ে আমরা আসলে মেডিসিন স্পেশালিস্টদের সাথে খুব কম ডিসকাস করি। আজকে আপনাকে আমরা এই বিষয়টা একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বাউল হ্যাবিটটা। একটা মানুষের বাউল হ্যাবিট সাধারণত কী হওয়া উচিত এবং কনস্টিপেশন বা ডায়রিয়া, এই জিনিসগুলো একটু সাধারণ মানুষের বোঝার মতন করে যদি এক্সপ্লেন করে দিতেন। আমি সহজভাবেই বলার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আসলে আমাদের আবু সাইদ, যে শহীদ বলবো আমি, তার সাথে প্রায় যে আমরা বলে থাকি যে প্রায় 500 জন মারা গিয়েছেন, কি মতান্তরে 1000-এর বেশি মারা গিয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে আপনি সবাই আজকে আমরা এখানে বসে আছি, কথা বলছি। তাদেরকে ধন্যবাদ দিয়ে তাদেরকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। প্রথম হচ্ছে বাউলটা কীভাবে মুভ করা উচিত। এখন দেখেন, প্রথম হচ্ছে যে আমাদের কিন্তু কোন এলাকায় আমি অবস্থান করছি এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু বাউলের ক্ষেত্রে। যেমন আমরা বলি যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা বাংলাদেশে আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ভেজিটেবল বা আমরা বলি রাফেজ যেটা খাবারটা খাচ্ছি, ওয়ারাস ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা কিন্তু রাফেজ খুব কম খাচ্ছে। তাহলে তাদের ওখানে যদি বলি বাউল কিন্তু সপ্তাহে তাদের 1বার 2বার 3বার মুভ করছে। আমাদের দেশে বাংলাদেশিদের কিন্তু প্রতিদিনই 1বার 2বার, কারো 3বারও আমাদের বাউল মুভ, মানে সাধারণ মানুষের বোঝার জন্য যদি বলি বাথরুম করার যে অভ্যাসটা, এটা হচ্ছে কিন্তু তার মানে এটা নিয়ে আমি কিন্তু বলবো না যে কনস্টিটিউশন বা আমি ডায়রিয়া বলবো না। বায়োলের তাহলে দুটো মেইন প্রবলেম আমার, একটা হচ্ছে কনস্টিটিউশন, একটা হচ্ছে ডায়রিয়া। তাহলে কনস্টিটিউশন আমি কখন বলবো? কনস্টিটিউশন বলবো সপ্তাহে যদি আমার 2-এর নিচে যদি পায়খানা হয় এবং পায়খানা করতে গিয়ে যদি আপনি যদি প্রচুর পরিমাণে প্রেশার দিতে হয়, তাহলে এটা হচ্ছে কনস্টিটিউশন। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা সপ্তাহে 3বার করছে, ইটস নট অ্যাবসলিউটলি নর্মাল, তাদের জন্য নর্মাল, যে তারা শাকসবজি খাচ্ছেই না। আচ্ছা, নেক্সট হচ্ছে তারা পানিও কম খাচ্ছে। আমাদের বাংলাদেশে আমরা তাহলে বলবো যে সপ্তাহে যদি আমার যদি কমপক্ষে যদি 2বার যদি না হয় এবং যদি এটা করতে গিয়ে যদি প্রচুর পরিমাণে প্রেশার দিতে হচ্ছে, তাহলে আমরা তাকে বলে যাবো যে এটা। এবং যদি আপনার দিনে যদি একবারও যদি হয়, যদি প্রচুর প্রেশার দিচ্ছে না, হচ্ছে না, এটা কিন্তু একটা কিন্তু কনস্টিটিউশনের মধ্যে কিন্তু আমরা কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডায়রিয়া কখন বলবো? আমি বলবো যখন যে যদি দিনে যদি 2বারের বেশি হচ্ছে এবং এটা যদি একটু যদি সেমি সলিড বা যদি ফর্ম না হয় স্টুলটা, তখন আমরা তাকে আসলে ডায়রিয়া বলি। এখন এই ডায়রিয়া যে হয়, নেক্সট হচ্ছে যে আসলে কেন হচ্ছে বা কনস্টিটিউশন কেন হচ্ছে। এটার মানে আপনি যেটা বলতে চাইলেন, সপ্তাহে 2বার বাথরুম হওয়াটাও একটা মানুষের জন্য স্বাভাবিক হ্যাবিট হতে পারে, দেশে স্বাভাবিকভাবে। অনেকেই যেরকম বাংলাদেশে মনে করেন যে প্রতিদিন বাথরুম না হলে সেটা অ্যাবনরমাল বা সেটা ওয়েস্টার্ন কান্ট্রির জন্য অ্যাবসলিউটলি নরমাল। কিন্তু আমাদের দেশের জন্য আমরা যদি এত রাফেজ খাই, আমাদের জন্য এটাকে আমরা নরমাল মনে করি না। আমরা এটা সেদিন বলেন যে এলাকা ভেরি করছে। এখন হচ্ছে যে বাউলটাকে আমি শুরু করি একটু পাতলাটা দিয়ে শুরু করি। এখন এই পাতলা পায়খানা যেটা হচ্ছে, আমাকে একটু খেয়াল করতে হবে পাতলা পায়খানা যে কেন হচ্ছে। তাহলে কেন হচ্ছে, আমি যদি প্রচুর পরিমাণে পানি খাই, প্রচুর পরিমাণে শাকসবজি খাই, আমার পায়খানাটা একটু কিন্তু নরম হতে পারে। আমি যদি এটা কোনো প্রবলেম না হয়, তাহলে এটা কোনো প্রবলেম নাই। পায়খানার সাথে যদি দেখি যে আমি কোনো মিউকাস যাচ্ছে, পায়খানার সাথে যদি দেখি যে আমি একটু আমি বাথরুমে যেতে আর্জ হচ্ছে, আমি নিজে ধরে রাখতে পারছি না, যদি পায়খানার সাথে একটু যেতে আপনি সার্জন যদি একটু রক্ত যাচ্ছে, তাহলে এগুলো কিন্তু হচ্ছে আমার অ্যালার্মি। সাথে আমি যদি মনে করি যে হ্যাঁ আমার একটা ওয়েট লস হয়ে যাচ্ছে, আমি অথবা যদি পেটের বা শরীরের পেটে যদি কোনো একটা চাকা আমি অনুভব করি, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কিন্তু অ্যালার্মিং। যদি মনে করি আমি স্বাভাবিক খাওয়া দাওয়া করছি, আমার খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু হঠাৎ করে আমার খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যাচ্ছে, যে আমি খাচ্ছি কিন্তু আমি আগের মতো মজা পাচ্ছি না, খাওয়ার রুচিটা চলে যাচ্ছে, এটা কিন্তু একটা অ্যালার্মিং সাইন। এটাকে আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন বলি আমরা। তারপরে আমি খাচ্ছি কিন্তু আমার কিন্তু ওয়েট কমে যাচ্ছে, তার মানে কিন্তু এটা কিন্তু আমার অ্যালার্মিং। তাহলে এই যে পাতলা পায়খানা যেগুলো হয়, এটার কিন্তু কারণ হচ্ছে আমরা কিন্তু কনফাইন, আমরা ধরে নিই যে এটা কনফাইন ইউজুয়ালি টু দ্য বাউল। এই বাউলের মধ্যে কোনো প্রবলেম হলেই কিন্তু পাতলা পায়খানা হয়। এবং অনেকে যেরকম মনে করেন যে এই যে আপনি বাথরুম নরম হওয়া বা পাতলা পায়খানার কথা যেটা বলছেন, অনেকে রিসেন্টলি মনে করে কিন্তু মাসের পর মাস বা বছরের পর ভুগছেন। এটা একটা প্রপার অ্যাসেসমেন্ট খুবই ইম্পর্টেন্ট। ডেফিনেটলি, কারণ এখানে স্যার এই বিষয়ে আলোচনা আপনার সাথে আবার আসবো। তার আগে ডক্টর জয়শ্রী, আপনার কাছ থেকে আপনার বিষয় হয়তো যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাই, আপনার সাথে আগে আমরা আসলে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি। এটা খুবই একটা রাইজিং একটা প্রবলেম আমাদের দেশে বা বিশ্বে যেখানে বলে থাকি। সো এই ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সম্পর্কে আমাদের দর্শকদের প্রথমে কি তথ্যটা দিতে চান সেটা একটু জানতে চাই, এবং বাংলাদেশের সিনারিওটা কিরকম?
ধন্যবাদ তোমাকে। আসলে আমরা যারা স্পেশালিস্ট, আমাদের কাছে তো এই বন্ধ্যাত্ব নিয়ে অনেক পেশেন্ট এখন আসে। আসলে আমার কাছে মনে হয় প্রবলেম হয়তো আগেও ছিল, কিন্তু এখন আসলে মানুষ অনেক বেশি কেয়ারফুল, অথবা দেখা যায় যে জাস্ট বিয়ের পরেই তারা প্রি কনসেপশন কাউন্সেলিংয়ের জন্যও কিন্তু চলে আসে যে আমার এখন ইচ্ছা আছে বেবি নেয়ার, আমি আসলে ফিট কিনা, বা আমার হাজবেন্ডের কোনো প্রবলেম আছে কিনা, বা আমাদের কোনো প্রিকশন নিতে হবে কিনা, বা আমার বাচ্চাটা আসলে মানে আমি ইজিলি কনসিভ করতে পারবো কিনা, বা কনসিভ করলে বাচ্চা ভালো হবে কিনা, হ্যাঁ আমার কোনো শারীরিক প্রবলেম আছে কিনা, এগুলোর জন্য কিন্তু এখন মানুষ আমাদের কাছে আসে। তাদের হয়তো শারীরিক তেমন কোনো সমস্যা নেই, জাস্ট একটা সচেতনতামূলক। আমার কাছে মনে হয় আসলে আমাদের মানুষ এখন অনেক সচেতন, যার জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশন বলো অথবা অনেক তাড়াতাড়ি আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারি এখন যে হাজবেন্ড বা ওয়াইফ। এখন কিন্তু অনেকে লেট ম্যারেজ করছেন, এটাও হয়তো একটা ইস্যু। এটাও একটা ইস্যু যে ইনফার্টিলিটি ট্রেন্ডটা এখন আমরা দেখি বেশ বাড়ছে। আর আগে যেমন আমার কাছে মনে হয় যে মেল পার্টনাররা একটু অনীহা করতো, কিন্তু এখন মেল পার্টনাররাও দেখি বেশ কোঅপারেটিভ, এবং তাদেরকে কাউন্সেলিং করলে বা বুঝালে যে সিম্পল একটা টেস্ট করে আমরা কিন্তু বলে দিতে পারি যে সিমেন অ্যানালাইসিস। মেল পার্টনার কিন্তু অন্য কোনো টেস্ট আর করার দরকার হয় না শুরুতে, জাস্ট একটা টেস্ট করলেই তারা মানে বুঝতে পারে যে তাদের কোনো প্রবলেম আছে কিনা। তো এই যে মানে একটা সচেতনতা, অথবা আমার মনে হয় যে মানুষের মধ্যে একটা আর্জ যে আগে থেকেই আমার কোনো অসুবিধা আছে কিনা দেখি বা ফাইন্ড আউট করি, এই কারণে আমার মনে হয় ট্রেনটা এখন আরেকটু আমরা বেশি। আর আগে যে একটা সোশ্যাল ট্যাবু ছিল, এরকম কোনো সিচুয়েশন হলে সবসময় মেয়েদের উপর যে প্রেশারটা যেত, সেটা আশা করছি এখন সেটাও যেটা বুঝতে পারছি সে অনেক চেঞ্জ হয়েছে। সো এই বন্ধ্যাত্বের বিষয়টা আসলে যেটা একটা অ্যালার্মিং বিষয় এই টাইমটাতে, কি কি জিনিসগুলো আসলে কনসিডার করা উচিত এই বন্ধ্যাত্বের সমস্যাটাকে অ্যাভয়েড করার জন্য? যেমন আপনি অলরেডি বললেন অনেকে হয়তো কাউন্সেলিং এর জন্য আসছে বা সচেতন হচ্ছে, সাধারণ মানুষকে আরো কিভাবে এটা নিয়ে অ্যাওয়্যার করা যায়? আসলে বন্ধ্যাত্ব আমরা তখনই বলবো যখন দেখা যায় কোনো কাপল একটানা 1 বছর একসঙ্গে আছেন, কোনো ধরনের কন্ট্রাসেপশন বা বাচ্চা না হওয়ার কোনো পদ্ধতি তারা ইউজ করছেন না, তারপরেও তারা কনসিভ করতে পারছেন না, তখনই কিন্তু আমরা এটাকে বলি বন্ধ্যাত্ব। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট, এই যে তুমি যেটা বলছিলে যে একটু বয়সে গিয়ে বিয়ে হয়, তাদের বেলায় কিন্তু আমরা 1 বছর অপেক্ষা করব না, তাদের বেলায় দেখা যাচ্ছে যে 6 মাসের মধ্যেই কিন্তু আমরা সব ইনভেস্টিগেশনগুলো করতে দিই, বা তাদেরকে ডিটেইল আমরা হিস্ট্রি নেই, এক্সামিনেশন করে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আসলে কারণটা কি। আর আমি যদি বলি যে এখন মানে কি কি প্রোটেকশন তারা নিতে পারে, আমাদের আসলে এনভায়রনমেন্ট বলো বা সব কিছু মিলে, আমাদের খাওয়া দাওয়া, আমাদের বাইরে মানে জলাবহাওয়া সব কিছু মিলে কিন্তু এমন কিছু ব্যাপার আসলে আছে যার কারণে হয়তো স্পার্ম অথবা ওভামের উপরে ইনডিরেক্টলি এগুলো এফেক্ট করে। এটাও কিন্তু একটা কারণ সাবফার্টিলিটি বা ইনফার্টিলিটির। সো তারা যদি, যেমন মেয়েদের বেলায় মেনস্ট্রুয়েশন একটা ব্যাপার যেটা তো রেগুলার হওয়ার কথা, অনেক মেয়েরাই ভাবে যে প্রতি মাসে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, এটা বোধহয় খুব বড় প্রবলেম না, কিন্তু এবং অনেকেই আমাদের কাছে আসে দেখা যায় 1 বছরে হয়তো 3 বার বা 4 বার, যেটা প্রতি মাসে তার হওয়ার কথা 12 বার তার মেনস্ট্রুয়েশন হওয়ার কথা, সে হয়তো 3 বার 4 বার মাসিক হয়েছে, কিন্তু সে ব্যাপারটাকে খুব গুরুত্বই দিচ্ছে না। এটা কিন্তু অ্যালার্মিং। আমার কিন্তু তখনই ফাইন্ড আউট করতে হবে যেহেতু তার সাইকেল রেগুলার হচ্ছে না, তার মানে তার ওভুলেশন হয় না, তার মানে তার সাথে হয়তো ওজনটা বেড়ে যাচ্ছে, বা এখন তো আমরা হরমোন রিলেটেড প্রবলেমগুলো অনেক বেশি আইডেন্টিফাই করতে পারি। দেখা যাচ্ছে যে হয়তো সামান্য একটা থাইরয়েড হরমোন অনেক কম বেশি হচ্ছে, এটার কারণে তার সাফার্টিলিটি হচ্ছে। প্রোল্যাকটিন একটা হরমোন, এটা বেড়ে যাওয়ার জন্য অনেকের দেখা যাচ্ছে মেনস্ট্রুয়েশন আটকে যাচ্ছে বা প্রেগন্যান্সি হচ্ছে না। জি জি, আমরা এই আলোচনাটা একটু বিস্তারিত করব, তার আগে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নেই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমি গাজীপুর সদর থেকে রুমা বলছিলাম। জি বলুন দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আপনার টেলিভিশনের সাউন্ড একটু কমিয়ে নিতে হবে। আমার 43 বয়স। আমার 14 বছর আগে একটা বিয়ে মারা গেছে, তার 8 মাস পর একটা মিসিং হয়েছে। এখন আমার বয়স 43। আমার সেই ক্ষেত্রে আমি ওনার কাছে কোশ্চেন করতে চাচ্ছি যে আমি যদি আইভিএফ পদ্ধতিতে যাই সেটা কি বাংলাদেশে সম্ভব? জি, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডাক্তার আপনাকে শুনতে পেয়েছেন, আপনি আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, দর্শককে প্রশ্নের জন্য ধন্যবাদ। এই যে এটাও কিন্তু একটা মানে ওনার এই যে একটা কোয়ারি যে আইভিএফ এ যেতে পারবো কিনা, আসলে আইভিএফ কিন্তু আমাদের বাংলাদেশে এখন হয় বেশ অনেকগুলো সেন্টারে। জিনিসটা আসলে কি সবাই তো আসলে জানেন না। হ্যাঁ, আইভিএফটা হলো টেস্ট টিউব বেবি। এই যে ওনার একটা মানে মিসহ্যাপ হয়েছে, ওনার একটা বাচ্চা হয়ে বাচ্চাটা মারা গেছে, এবং তারপরে আরেকটা মিসক্যারেজের কথা উনি বললেন, এবং এখন ওনার বয়স 43।
43টা কিন্তু আসলে আমরা বলবো যে মানে ম্যানোপজের কাছাকাছি উনি চলে যাচ্ছেন, তারপরেও অবশ্যই ওনার হোপ আছে, কারণ আমাদের দেশে আমরা জানি অ্যাভারেজ 48 থেকে 52 মেয়েদের ম্যানোপজ বা একদম মাসিক বন্ধ হয়ে যাওয়ার যে ব্যাপারটা। তো এখন যেহেতু উনি 43, কাজে এখনই ওনাকে আসলে খুব সিরিয়াসলি প্রেগন্যান্সির জন্য ট্রাই করতে হবে। এখন আসলে ওনাকে কিছু হরমোন টেস্ট করে দেখতে হবে যে আসলে ওনার ওভারিয়ান রিজার্ভ কেমন, অথবা ওনার দ্বারা আসলে প্রেগন্যান্সি সম্ভব কিনা, অথবা ওনার পার্টনারের আসলে সিচুয়েশন কি সেটাও একটু দেখতে হবে, ওনার হাজবেন্ডের টেস্ট করে দেখতে হবে। আর সাথে যদি ওনার অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ থাকে, যেমন হলো থাইরয়েড, ডায়াবেটিস, এগুলো ট্রিটমেন্ট করে আমার মনে হয় ওনার আসলে অ্যাক্টিভলি এখন মানে সিরিয়াসলি ট্রিট এবং করা ওনার উচিত। যেটা প্রশ্ন ছিল বাংলাদেশে আইভিএফ পসিবল কিনা। হ্যাঁ, বাংলাদেশে আইভিএফ পসিবল। আইভিএফ মানে হলো টেস্ট টিউব বেবি, যেখানে আমরা হাজবেন্ডের কাছ থেকে একটা সুস্থ স্পার্ম নিব এবং ওয়াইফকে আমরা ওভুলেশন ইন্ডাকশন দিয়ে তার ওভামটাকে ম্যাচিওর করে ওভাম পিক আপ করি, একটা সুস্থ ওভাম একটা সুস্থ স্পার্ম দুটোকে আমরা ফার্টিলাইজ করি বডির বাইরে, দেহের বাইরে এটা করা হয়। এবং এই যে ফার্টিলাইজড ওভাম সেটাকে দেখা যায় ডে 3 অথবা ডে 5 আমরা এটাকে তার ইউট্রাসের ভিতরে দিয়ে দিই। এটাকেই বলে আসলে আইভিএফ বা টেস্ট টিউব বেবি, যেটা সাধারণ মানুষ জানে টেস্ট টিউব বেবি। এটাতে ওনার প্রেগন্যান্সি হওয়ার পসিবিলিটি আছে এবং আমাদের বাংলাদেশেই কিন্তু এখন অনেকগুলো সেন্টার আছে যেখানে আইভিএফ হয়। কোথায় কোথায় উনি এই চিকিৎসা ব্যবস্থাটা নিতে পারেন? সরকারি কোনো ব্যবস্থা আছে হ্যাঁ, সরকারি ঢাকা মেডিকেল কলেজ, তারপর হচ্ছে বিএসএমএমইউ, এইসব জায়গাতে কিন্তু এখন শুরু হয়েছে এবং অনেক IVF হয়। বেসরকারি হাসপাতালও আছে। অনেক বেসরকারি হাসপাতালও হয়। জি, অনেক এবং ধন্যবাদ। সাকসেস রেটও কিন্তু এখন বেশ ভালো। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। স্যার, আপনার কাছে একটু আবার ওই আলোচনায় ব্যাক করতে চাই, সেটা হচ্ছে আমরা ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ স্টুল নিয়ে আসলে কথা বলছিলাম। বারবার বাথরুম হওয়ার যে প্রবণতাটা, সেটা ডায়রিয়া হতে পারে, বা আপনি যেরকম বললেন অনেকের আম যাওয়া বা মিউকাস ডিসচার্জ আমরা যেটা বলি, এই যে বিভিন্ন ধরনের উপসর্গগুলো নিয়ে বারবার ফ্রিকোয়েন্সি অফ স্টুল নিয়ে আসছে, এগুলো আসলে কারণ কী কী হতে পারে? যেমন আপনি বেশ কিছু ইম্পর্টেন্ট কারণ মেনশন করলেন, যে ক্যান্সার এই ধরনের রোগও হতে পারে। সো কারণগুলো আগে একটু জানতে চাই। আমি সাথে একটু জয়সের সাথে কথার সাথে যোগ করে বলিনি, কিছু এন্ডোক্রাইন কজও কিন্তু পাতলা পায়খানা হতে পারে। যেমন আমরা বলি থাইরয়েড ডিজিজ, যেমন থাইরোটক্সিকোসিস যদি থাকে, হরমোনটা যদি ও যেমন বলছিল হাইপোথাইরয়েড যদি হয় তখন বাচ্চার ঝামেলা হয়। আমরা টক্সিকোসিস হলো কিন্তু তখন আমাদের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। আমরা কিন্তু প্রায় পাই যে ডায়রিয়া নিয়ে আসছে, খুঁজে গিয়ে দেখি যে আমরা থাইরয়েড হরমোনে। যদি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হয় তখনও কি আমার হতে পারে। এখন যদি আমি চলে আসি কমন যে কারণগুলো, যে ডায়রিয়াটাকে আমরা আসলে ভাগ করি যে এটাকে আসলে কতদিন ধরে হচ্ছে, এটা কি অ্যাকিউট নাকি এটা ক্রনিক। যেমন হঠাৎ করে আজকে আমার 2-3 দিন হচ্ছে, এটা অ্যাকিউট ডায়রিয়া, আমরা এটা নিয়ে আসলে আজকে আলাপ করছি না, আমরা আলাপ করছি ক্রনিক, যেটা দীর্ঘমেয়াদে যেটা। তাহলে দীর্ঘমেয়াদে যে ডায়রিয়ার জন্য সবচেয়ে যদি আমরা কারণগুলো ধরে নিই, তাহলে একটা হতে পারে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা বলে থাকি ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস বলে থাকি। এটা হচ্ছে সবচেয়ে আমরা বলে থাকি কাদের হয়। এখানে অনেক ক্রাইটেরিয়া আছে, রোম ক্রাইটেরিয়া, এগুলো আমি এত জটিলে যাব না। আমি সহজ ভাষায় যদি বলি, যারা দেখবেন যে এই গ্রুপটা, আচ্ছা যদি আপনার যারা শাকসবজিটা বেশি খায়, তেলের খাবারটা বেশি খায়, সাথে যদি দুধ এবং দুধ জাতীয় খাবারটা বেশি খায়, তারা বলে যে একটু ঘন ঘন পেটের মধ্যে একটু গ্যাস হয় বলে তারা, এবং আমরা এটাকে বলি নন আলসার ডিসপেপসিয়া বলি, আইবিএস বলি, কিছুটা ওভারল্যাপ জিনিস ডিজিজ যেটা। এবং এই রোগীগুলো গ্যাস বলে আমাদের কাছে সাধারণত প্রেজেন্ট করে, এবং এই রোগীগুলো খাওয়ার পরেই সাধারণত কিন্তু ওয়াশরুমে যায়। তাহলে এই জিনিসগুলো ফ্রিকোয়েন্সিটা বাড়ে। তাহলে এই খাবারগুলোকে যদি আমি বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের ডায়রিয়া থেকে আমরা একটা মুক্তি পেতে পারি। এই জিনিসটাকে আমরা বলি আইবিএসের জিনিসটা হচ্ছে। এই সাথে কিন্তু কিছু গ্রুপ আমরা পেশেন্ট পাই বাংলাদেশে, যাদের থাকে আমাদের এই জোনটাতে একটা অ্যাডাল্টে গিয়ে আমাদের ল্যাকটেজ হরমোনটা এটা ডেফিসিয়েন্সি ডেভেলপ করে যায়। আমাদের এই জোনটাকে আমরা পাই হাইপোল্যাকটেসিয়া। তা হাইপোল্যাকটেসিয়া যাদের থাকে তারাও যদি মিল্ক, এবং তাদের কিন্তু আইবিএস না, তারা শুধু যদি জিজ্ঞাসা করি বলে যে হ্যাঁ আমি দুধ খেলেই পাতলা পায়খানা হয়, শুধু ল্যাকটোজ ইনটলারেন্স আছে, রাইট। এটা হয় এবং এটা খুব কমন আমাদের এই সাবকন্টিনেন্টে। সেক্ষেত্রে যদি আমরা দুধ না খেয়ে দই খাই, আমরা যদি ল্যাকটেজ যে ফার্মেন্ট করা খাই, তাহলে কিন্তু এটা প্রমেটা কমে যাচ্ছে। তাহলে আইবিএস একটা ইম্পর্টেন্ট ইস্যু। তাহলে আইবিএসটা যদি আমি বাদ দিই, কিন্তু আইবিএসের জন্য কখন আমরা বুঝবো? আইবিএসের জন্য যে রোগীগুলো থাকছে তাদের পাতলা পায়খানা হচ্ছে, তাদের কিন্তু কোনো ওয়েট লস থাকে না, তাদের কিন্তু পায়খানার সাথে মিউকাস যাবে প্রচুর, কিন্তু তাদের পায়খানার সাথে কখনো কিন্তু রক্ত থাকবে না, কখনো চাকা থাকবে না। এটা হিস্ট্রি নিলে কিন্তু বোঝা যায়, এবং এটা দিনের পর দিন বছর পর বছর হতে থাকে। যদি আমরা রোগীকে একটুভাবে সতর্কতার সাথে জিজ্ঞাসা করি এই যে আইবিএসটা হলো, এই রোগীটা এটা একটা মানসিক রোগ, তার এই যে ঘটনাটা শুরু হলো আইবিএসটা, তো ওই সময়টা তার কোনো একটা মেন্টাল একটা অ্যাসাল্ট ছিল, মেন্টাল সে টেনশনে ছিল। যদি আমরা হিস্ট্রি নিয়ে দেখা যায় যে উনি চিন্তা করেন স্বাভাবিকভাবে যে হ্যাঁ ওনার একটা ফ্যামিলিয়াল বা হয়তো বা এডুকেশন লেভেলে এখন ওটা হয়তো ওভারকাম করে চলে গিয়েছে, এখন যে পায়খানাটা নিয়ে তার প্রবলেম, এইটা হচ্ছে স্ট্রেসের কারণ হয়ে যায়। তার মানে এখানে কাউন্সিলিং করলে কিন্তু মেজরিটি ক্ষেত্রে আসলে মোটামুটি তারা স্বাভাবিক লাইফ লিড করতে পারে, সাথে কিছু ওষুধ দিতে হয়। এইটার পরে যদি আমি চলে আসি, কিছু ইনফেক্টিভ কজ আমাদের দেশে পাওয়া যায়, আমরা ক্রনিক ডায়রিয়ার কারণ হিসেবে পাই। যেমন একটা হতে পারে অ্যামিবা, যেটা
এমিবিক যেটাকে বলি আমরা এমিবিক ডিসেন্ট্রি, তাহলে এমিবিএসিস যদি ইনফেক্টিভ থাকে কজে যাওয়ার আগে আইবিএস এর ব্যাপারে আরেকটা প্রশ্ন একটু জানতে চাই। বলেন। আইবিএসটা কিন্তু আপনি নিজে অলরেডি বলেছেন দুইটা ফর্মে হতে পারে, অনেকের কিন্তু কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হচ্ছে, অনেকের ইনক্রিজ ফ্রিকোয়েন্সি হচ্ছে। সো যাদের কনস্টিপেশন আছে তাদের ক্ষেত্রে আসলে এটার উপসর্গগুলো আর কোনো ডিফারেন্স হতে পারে কিনা, বা এগুলো কোনো কনসার্নিং ইস্যু হতে তিনটা পারে ফর্ম কিনা? সাধারণত পাই। একটা তো বললাম ডায়রিয়া প্রিডোমিনেন্ট, আর একটা হচ্ছে কনস্টিপেশন প্রিডোমিনেন্ট। কনস্টিপেশন প্রিডোমিনেন্ট যাদের, তাদের হচ্ছে কি তারা রেগুলার বলে পেটে গ্যাস হচ্ছে, আমার জিজ্ঞেস করে দেখা যায় বাউল মুভ তাদের করছে না। এবং যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি বাউলটা যদি আপনার ঠিক মতো মুভ করে তখন গ্যাস কমে যায়, হ্যাঁ রোগীর হ্যাঁ আমার গ্যাসটা কমে যায়। তাহলে এই রোগীগুলোকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো ফ্রম ক্রনিক কনস্টিপেশন? তাদের কিন্তু যদি বাউল মুভ করে তাহলে কিন্তু গ্যাসটা কমে যাচ্ছে। পার্থক্য হচ্ছে ওই ক্রনিক কনস্টিপেশনের জন্য যে আপনার পেটে গ্যাস হচ্ছে সেটা হচ্ছে তারা রাফেজ খাচ্ছে না, পানি খাচ্ছে না, শাকসবজি খাচ্ছে না, আর তারা এই রোগী খেলে কোনো সমস্যা হচ্ছে না। এবং এদেরকে যদি এই আইবিএস গ্রুপটা যে কনস্টিটিউশন প্রিডোমিনেন্ট তারা যদি এগুলো খায় তাদের আরও প্রবলেমটা ক্রিয়েট করে। তাহলে আমরা তাদেরকে কি বলি? আমরা বলবো প্রচুর পরিমাণে পানি খাবেন, প্রচুর পরিমাণে ইসবগুলের ভুসি খাবেন, যেগুলো অ্যাবসলিউটলি নর্মাল। যদি এটাতে কাজ হয়, আমরা বেল খুব একটা আইবিএস রোগীর জন্য, বিশেষ করে কাঁচা বেলটা একটা আল্লাহর নিয়ামত, আমরা বেলটাকে খেতে এনকারেজ করি। এরপরে যখন না হয় তখন আমরা কিছু ওষুধ প্রেসক্রাইব করি যেগুলো দিয়ে বাউলটা মুভ করলে তাদের এটা আইবিএসটা মোটামুটি কন্ট্রোল থাকে। সাথে যদি কাউন্সেলিংয়ে কাজ না হয় আমরা একটা এনজিওলাইটিক টেনশন কমানোর কিছু ওষুধ দিয়ে দিই। নেক্সট হচ্ছে আরেকটা গ্রুপ হচ্ছে যেটি হচ্ছে আমাদের বলে খাওয়ার পরই পেটে একটা মোচড় দিয়ে ব্যথা হয়, এটা বলে আমরা যেতে ট্যালি থার্ড ভ্যারাইটিটা হচ্ছে খাওয়ার পরই ব্যথা হচ্ছে, এবং তারাও এই দুধ খেলে শাক খেলে পেটের মধ্যে ব্যথা হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটু অ্যান্টিস্পাজমেটিক প্লাস কাউন্সেলিং করি, এগুলো ভালো থাকে, তাহলে এটা আমার আইবিএস হয়ে গেল। আইবিএসের পর যদি আমরা ইনফেক্টিভ ধরি তাহলে হচ্ছে আমাদের এমিবা এবং জিআরডি হচ্ছে সবচেয়ে একটা কমন কারণ বাংলাদেশের ক্ষেত্রে, এটা যদি প্যারাসাইটের ক্ষেত্রে ধরি। আর যদি আমরা হয় এমিবা জিআরডি এর দুটা ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু মেট্রাজল। এই সুযোগ যখন পেয়ে গেলাম তখন বলে রাখি, বাংলাদেশে যখন একুট ডায়রিয়া হয়, একুট ডায়রিয়া হলে আমরা সবচেয়ে কমন প্রেসক্রাইব মেডিসিন বাংলাদেশে হচ্ছে মেট্রাজল। কিন্তু বাংলাদেশে স্টাডিতে দেখা গিয়েছে বাংলাদেশে যদি যতগুলো ডায়রিয়ার কারণ হয় একুট ডায়রিয়া, তার মধ্যে মাত্র 1% হচ্ছে জিআরডিয়া, অথবা যদি বলি আমাদের এমিবা, মেট্রাজলে রেসপন্স করবে মাত্র 1%। আমরা কিন্তু আননেসেসারি খাচ্ছি, মেট্রাজলের কিন্তু প্রচুর সাইড এফেক্ট। স্যার এই জিনিসটা আরেকটু ইলাবোরেটলি আমি আশা করছি আপনার দর্শকদের একটু বুঝিয়ে বলবেন। তার আগে আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নেই। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম, আমার নাম মরিয়ম জাহান, আমার বয়স 37, আমার হাইপোথাইরয়েডিজম আছে। তো আমার মানে প্রবলেমটা হচ্ছে যে আমি আসলে 3 বার কনসিভ করি। প্রথমবার আমার বাচ্চাটা 7 মাসে পেইন উঠে গিয়েছিল, তারপর হয়ে মারা গেছে। তো তখন জানতে পারলাম যে আমার বাইকর্নিওটিউটিডাস। এরপরে আমার দ্বিতীয় বেবি 35 সপ্তাহে হয়েছে এবং আমার মেয়ে ভালো আছে। এবং আমার 5 বছর পরে, 5.5 বছর পরে আবার আমার থার্ড বার কনসিভ করি। তো এবার হচ্ছে আমার 18 সপ্তাহে এরকম পেইন উঠে বাচ্চাটা হয়ে মারা গেছে। সাথে আমার ব্লিডিং ডিসঅর্ডার ছিল, আমি হাইড্রোক্সিপ্রোজেস্টেরনের সাপোর্ট নিচ্ছিলাম প্রত্যেক সপ্তাহে, এবং পুরোপুরি আমি বেড রেস্টে ছিলাম প্রায় 2.5 মাস ধরে। তারপরও এরকম হলো। তো প্রত্যেকবার আসলে এত বেশি স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছি, তারপরও আমার 2টা বাচ্চা হয়ে মারা গিয়েছে। এখন আমি জানতে চাচ্ছিলাম যে আমি আসলে আবার বেবির জন্য ট্রাই করতে পারবো কিনা, সেক্ষেত্রে আমার করণীয় কি, বা এই বিষয়ে একটু পরামর্শ চাচ্ছিলাম। জি, অনেক ধন্যবাদ। দর্শক আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? মরিয়মের বয়সটা কি কত? 37। হ্যাঁ মরিয়ম, আমি বলবো আসলে বাইকর্নিওটিউটারাস এটা তো আসলে জন্মগত প্রবলেমটা, এটা তুমিও জানো, যেহেতু তোমার অনেকগুলো স্ট্রাগলের পরে আসলে তোমার এখন টেনশন যে আসলে আমি এখন কি করব। আমার তো মনে হয় অবশ্যই, যেহেতু বয়স অনেক বড় একটা ফ্যাক্টর, 37 তুমি, এখন তোমার বাচ্চার জন্য আসলে আবার ট্রাই করা উচিত। যেহেতু 2টো বাচ্চা হয়ে মারা গেছে, আমরা আসলে তোমাকে সাজেস্ট করব অবশ্যই আবার কনসিভ করার আগে তুমি ডাক্তারের পরামর্শ নিবে, ফলিক অ্যাসিড বা এই ভিটামিনগুলো তুমি নিয়মিত খেতে থাকবে। উনি একটা ব্লিডিং ডিসঅর্ডারের কথা বলছিল। হ্যাঁ, ব্লিডিং ডিসঅর্ডার ঠিক না, এটা আসলে ওর হয়তো মিসক্যারেজের সিমটম ছিল, অ্যাবর্শনের সিমটম ছিল, যেটা প্রেগন্যান্সিতে তার ব্লিডিং এর কথা সে বলছিল।
তো আমার মনে হয় বিশেষজ্ঞ একজন ডাক্তারের তত্ত্বাবধানে তুমি থাকো, আসলে চেষ্টা করতে হবে, কারণ এখন 37, এরপরে গিয়ে তো তোমার ক্যাপাবিলিটি আরও বয়সের সাথে সাথে কমতে থাকবে। সো আমার মনে হয় আরেকটু জিনিস যেটা হলো যে কনসিভ করার পরে আমরা কিন্তু এখন 13 উইকস অথবা 22 উইকসে আমরা কিন্তু ডিটেইল অ্যানোমালি স্ক্যান করাই, ওর বাচ্চাগুলো কি প্রিম্যাচুরিটির জন্যই মারা গেল কিনা, বা বাচ্চাদের কোনো কনজেনিটাল প্রবলেম কিছু ছিল কিনা। কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যার পরে দেখা যায় বাচ্চা হওয়ার পরে হয়তো 48 আওয়ার্সের মধ্যে বাচ্চাগুলো মারা যায়। তো এখন কিন্তু আমরা প্রেগন্যান্সিতে ইকো করাই, যেটা হলো তোমার 24 উইকসে ইকোকার্ডিওগ্রাম করা যায়। ওর জন্য তো এটা অনেক বড় চ্যালেঞ্জ, যেহেতু তার বাইকর্নুইট ইউট্রাস, কিন্তু লাকিলি বাইকর্নুইটের মধ্যে যেটা তার বড় যে ইউট্রাসের পোর্শনটা, ওখানে যদি তার প্রেগন্যান্সি হয়, যেটা সে 2বার বলল হয়েছে, আর একবার 18 সপ্তাহে মিসক্যারেজ হয়েছে, আমার মনে হয় ওইটা হয়তো তার ছোট যে ইউট্রাইন ক্যাভিটিটা ওটাতে হয়েছিল। তো লাকিলি যদি সে বড় ক্যাভিটির মধ্যে সে কনসিভ করে ফেলতে পারে, তাহলে কিন্তু আবারও আশা আছে, এবং এরপরে তাকে অবশ্যই একটা স্পেশালাইজ সেন্টারে ডেলিভারি করাতে হবে, যেখানে আফটার ডেলিভারি তার বেবিকে সে ভালো মতো কেয়ার দিতে পারবে। আর ধরো প্রিম্যাচিওর এই ডেলিভারিটা প্রিভেন্ট করার জন্য আমাদের দেশে কিন্তু এখন অনেক ভালো ভালো টোকোলাইটিক অথবা আরও কিছু মেডিসিন এখন আমরা পেশেন্টদেরকে দিয়ে থাকি, সেগুলো ওকে অ্যাপ্লাই করা যেত। বা অনেক ক্ষেত্রে আমরা যেটা করি যে ধরো 12 উইকস 13 উইকস হয়ে গেলে আমরা জরার মুখটা সেলাই করে দিই, এই ধরনেরও কিন্তু একটা ট্রিটমেন্ট আমরা পেশেন্টদেরকে দেই। যদিও তার অনেকগুলো মিসহ্যাপ, বাট আমার কাছে মনে হয় যে ওকে এখন ট্রাই করতে হবে, কারণ 37 অলরেডি সে 37। আসলে যত বয়স বাড়বে তত দেখা যাবে বয়সের কমপ্লিকেশনসগুলো, তার ওভারিয়ান রিজার্ভ কমতে থাকবে, তার আরো বেশি আরো ঝুঁকি অ্যাড হবে বাচ্চার জন্য এবং মায়ের জন্য। সো আমার মনে হয় মরিয়ম, তুমি আসলে খুব ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তুমি বাচ্চার জন্য ট্রাই করো, এবং কনসিভ করে গেলেও তুমি নিয়মিত তার চেক আপে থাকো, যাতে করে মানে সে তোমাকে প্রপার গাইডটা দিতে পারেন, এবং আমরা অবশ্যই আশা করি যে তুমি একজন সুস্থ বাচ্চা তুমি ডেলিভারি করতে পারবে। এরকম স্পেশালাইজড ট্রিটমেন্ট নেওয়ার জন্য কোনো ফ্যাসিলিটিস আছে কিনা যেখানে ওনারা যেতে পারেন, বা যারা এই সমস্যাগুলো ফেস করছেন, স্পেশালি বাইকর্নুইট ইউটেরাস বা এই ধরনের অ্যানোমালাস যে কন্ডিশনগুলো আছে, এগুলো কি কোনো জায়গায় নির্দিষ্ট জায়গা আছে কিনা যেখানে গিয়ে ট্রিটমেন্টগুলো নেওয়া সম্ভব? না, এটা তো ধরো স্পেশালিস্ট হিসেবে আমরা তো সবাই ট্রিটমেন্ট করি, তারপরেও ওর যেহেতু দুটো ইস্যু এরকম আছে যে দুবার তার ডেলিভারির পরে বাচ্চাগুলো মারা গেছে বা একটা মিসক্যারেজ আছে, সে ফিটো ম্যাটারনাল স্পেশালিস্ট কোনো একজন ডক্টরের কনসালটেশনে থাকতে পারে। আর অবশ্যই তাকে আমি বলবো যে ঢাকায় যে আমাদের যে সেন্টারগুলো সেগুলো কিন্তু অনেক বেশি ইকুইপড, অথবা আমরা পেশেন্টদেরকে আমরা ট্রিটমেন্ট করে থাকি, এখানে ট্রিটমেন্ট করলেই ওর জন্য ভালো হয়। জি, অনেক ধন্যবাদ। আর দর্শক, আপনাকেও অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে খুবই আনফর্চুনেট একটা সিচুয়েশন, বাট এটা থেকে ওভারকাম করতে হলে আপনাকে প্রেগনেন্সিটা প্ল্যান করে নিয়ে তারপর সঠিকভাবে একটা তত্ত্বাবধানে থেকে হয়তো আশা করছি আপনি একটা সুস্থ বাচ্চা হয়তো জন্ম দিতে পারবেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর এখন আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি আমাদের আলোচনা থেকে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে, এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ এবং ডক্টর জয়শ্রী সাহা। স্যার, আপনি অ্যামিবিক ইনফেকশনের কথা বলছিলেন, আমাদের যে ইনফেক্টিভ কজগুলো আছে, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি বলি বা ডায়রিয়া বলি, সেগুলোর কজ হিসেবে, সো ওইটা আমরা আবার ওই আলোচনাটাই ফেরত যেতে চাই। হ্যাঁ, তখন বলছিলাম যে আমরা একুট যে ডায়রিয়া হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রোগীটা যখন আসে এসে বললাম আমরা মেট্রোজেল খেয়ে এসেছি, এটুটা মেজরিটি ক্ষেত্রে আমরা বলে থাকি যে 99% ক্ষেত্রে কিন্তু আসলে অন্য কজ দিয়ে অ্যামিবিক দিয়ে হয় না, সেক্ষেত্রে এটা না খাওয়াটাই ভালো। এখন ক্রনিক যখন ডায়রিয়া হয়, কখন আমি আবার মেট্রোজলটা খাবো? মানে এটা একটা অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক না, এটা কেমোথেরাপিক, যাই হোক একটা অ্যান্টিবায়োটিক জাতীয় এটা। তো আমরা কখন খাবো মেট্রোজলটা? আমরা সাধারণত বলে থাকি যদি আপনার বাউল যে মুভ করছে এটা যদি ভলিউমিনাস হয়, প্রচুর পরিমাণে যদি কোয়ান্টিটি বেশি হয়, ফাউল স্মেলিং যদি হয়, সেক্ষেত্রে মেট্রোজলটা, কারণ অ্যামিবিক ডিসেন্ট্রি এবং যে আপনার যেটাকে বলে থাকি যে জিআরডিএসিস যে হয়ে থাকে, সেটা ফাউল স্মেলিং হয়ে থাকে। অনেক সময় একটা রোগী যখন অ্যান্টিবায়োটিক খাচ্ছে দিনের পর দিন, তার যখন একটা পাতলা পায়খানা হতে থাকে, তখন আমরা মেট্রোজল দিয়ে থাকি, কারণ তখন ক্লোস্ট্রিডিয়াম ডিফথিলিয়া দিয়ে অনেক সময় সেকেন্ডারি একটা ইনফেকশন হয়ে এটা হয়ে থাকে। এছাড়া আমরা মেট্রোজলটাকে ডিসকারেজ করে থাকি। আমরা ইনফেকশনের মধ্যে বলছিলাম আর একটা বাংলাদেশের কমন ডায়রিয়ার কারণ, সেটা হচ্ছে টিউবারকুলোসিস, টিবি একটা কমন কারণ। তাহলে যখন ক্রনিক ডায়রিয়া রোগী নিয়ে আসলে আমাদেরকে অনেক সময় টিবিটাকেও এক্সক্লুড করে নিতে হয়। দেখা যায় যে আমি টিবি হয়ে বসে আছে রোগীটার, তারা পাতলা পায়খানা হচ্ছে, মাঝে মাঝে ওয়েট লস হয়ে যাচ্ছে, আম যাচ্ছে, রক্ত যাচ্ছে, ওয়েট লস, তার মানে এই জিনিসগুলো একটা ইম্পর্টেন্ট ইস্যু। সাথে কিন্তু নতুন একটা জিনিস রোগ বাংলাদেশে যোগ হচ্ছে, যেটা হচ্ছে অ্যালার্মিং, আমাদের কিন্তু এইচআইভির পরিমাণটা বেড়ে যাচ্ছে, এইডস বেড়ে যাচ্ছে। তো এইডসের রোগীগুলো কিন্তু আমাদের সাথে কাছে কিন্তু অনেক সময় ক্রনিক ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে। ইভ্যালুয়েট করতে গিয়ে দেখা যায় যে হ্যাঁ, তার ওয়েট লস সাথে আমরা এইচআইভি পেয়ে যেয়ে থাকি, কারণ এইচআইভি রোগীগুলোর
টিবি থেকে ডায়রিয়া হতে পারে, কিছু ফাঙ্গাল ইনফেকশন দিয়ে ডায়রিয়া হতে পারে। তার মানে এই ক্রিপ্টোককাস থেকে শুরু করে বেশ কিছু ফাঙ্গাল ইনফেকশন আছে, সেই জন্য ডায়রিয়া হিসেবে প্রেজেন্ট করতে পারে। আরেকটা রোগ হচ্ছে গ্র্যাজুয়ালি আমাদের বাংলাদেশে ইনক্রিজ করছে, আমরা ভালো পরিমাণে পাচ্ছি, সেটা হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিসঅর্ডার। আমরা আগে বলেছিলাম আইবিএস, এটা হচ্ছে আইবিডি। আইবিডি রোগের মধ্যে আমরা দুটো ভাগে পেয়ে থাকি, একটা হচ্ছে ক্রনস আর একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস। তো আলসারেটিভ কোলাইটিস যে রোগটা, সেটা সাধারণত প্রেজেন্ট করেই আপনার বাউল হ্যাবিট তাদের একটু পাতলা হয়ে যেতে থাকে, তাদের পায়খানার সাথে রক্ত যায় এবং এই পেটের মধ্যে একটা ব্যথা হতে পারে। এই রোগীগুলো তার যখনই পায়খানার সাথে রক্ত যাবে তখন আমাদেরকে কোলোনোস্কোপিটা সেই জন্য মাস্ট, কোলোনোস্কোপি মাস্ট। আর ক্রনস যে রোগীগুলো, সেই রোগীগুলো হয় কি কিছুটা জায়গা হয়, কিছুটা ন্যারোইং হয়ে যায়। ন্যারোইং হয়ে যাওয়ার জন্য তাদের পাতলা পায়খানা থাকতে পারে, তাদের মেইন ফিচারটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাবডোমিনাল পেইনটা বেশি প্রিডমিনেন্ট থাকে, পায়খানাটা অনেক সময় কনস্টিটিউশন হয়ে যায়, রোগী রক্ত শূন্যতা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। এই রোগীগুলো যদি আমরা ওয়ার্কআপ করতে পারি, কোলোনোস্কোপির সাথে কিছু বায়োকেমিক্যাল টেস্ট আমরা করি, যেমন বাংলাদেশে এখন একটা খুব পপুলার একটা টেস্ট আমরা বলে থাকি ফিকাল ক্যালপ্রোটেক্টিন, যদি অনেক বেশি থাকে, আরও কিছু প্যারামিটার দিয়ে আমরা অ্যাসেস করতে পারি। এই রোগীগুলোকে ট্রিটমেন্ট করলে রোগীগুলো ভালো হয়ে যায়। মানে কারো সাধারণ বাউল হ্যাবিট যেটা আছে সেটা যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা একটু গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত, কারণ অনেকগুলো রোগের কথা আপনি বলেন, অনেকগুলো রোগ আছে যেটা আমাদের কমনলি মিস হয়ে যেতে থাকে। এবং সবচেয়ে যে অ্যালার্মিং রোগ যেটা হচ্ছে আমরা বলে থাকি আমাদের ম্যালিগনেন্সি, ক্যান্সারগুলো। তো কোনো ক্যান্সারই কিন্তু একটা ক্যান্সার হঠাৎ করে কিন্তু ডেভেলপ করে না। দেখা যাচ্ছে যে বাউলের মধ্যে একটা ছোট একটা পলিপ থাকে, পলিপটা আপনার হচ্ছে যে মেটাপ্লেশিয়া হয়, হাইপারপ্লেশিয়া হয়, তারপর ডিসপ্লেশিয়া হয়, বিভিন্ন রকম চেঞ্জ আছে আমরা বলি, ডিসপ্লেশিয়া হয়ে একসময় ক্যান্সারের টার্ন নেয়। তার মানে আজকে যে পলিপটা ছিল সেই পলিপটা 2, 3, 4, 5 বছর পরে এটা ক্যান্সারের দিকে টার্ন নেয়। বিশেষ করে কিছু ফ্যামিলিয়াল কিছু কন্ডিশন থাকে, আমরা বলি ফ্যামিলিয়াল পলিপোসিস কোলাই আছে। তার মানে ফ্যামিলিতে যে রোগগুলোর নাম থাকে, তার ফ্যামিলিতে যখন কারো যদি ক্যান্সারের হিস্ট্রি থাকে, ফ্যামিলিতে থেকে যদি আপনার যদি অল্প বয়সে ক্যান্সার ডায়াগনোস হয়ে থাকে মানে বাউলের ক্ষেত্রে, এবং যদি আমাদের যদি এরকম যদি পায়খানার সাথে যদি রক্ত যেতে থাকে দিনের পর দিন, কোলোনোস্কোপিটা করা উচিত। কারণ যদি আমাদের এখানে পলিপ থাকে, পলিপটা আমরা যদি কেটে ফেলতে পারি, কিন্তু তাহলে কিন্তু অনেক সময় কিন্তু মেলিনসিস আর মেলিনসিস যদি শুরুতেও যদি ধরা পড়ে তাহলে কিন্তু ক্যান্সারের এখন অনেক ভালো চিকিৎসা। আপনি সার্জন, আপনি জানেন রিসেকশন সম্ভব, এখানে কেমোথেরাপি এখন অনেক বেশি ইমপ্রুভ করে গেছে। ক্যান্সারে যদি ইভেন মেটাস্টাসিসও যদি হয়ে যায়, এখন কেমোথেরাপি দিলে কিন্তু অনেক সময় কিন্তু সার্ভাইভাল রেট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তার মানে আর্লি ডিটেকশনটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। যখন কোনো পাতলা পায়খানা নিয়ে আসবে, আমি ঘরে বসে শুধু ওষুধ খাবো না, আমি কজটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করব, কারণটা কি জানার চেষ্টা করব, এবং সেভাবে চিকিৎসা করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমার ডিজিজটাকে কন্ট্রোল করাটা সহজ হয়ে যাবে। এবং এই হ্যাবিটটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ তৈরি করছে, যারা একদম যত অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, কথায় কথায় হয়তো আপনি যেটা একটা মেনশন করলেন মেট্রো বা অন্য ওষুধ খেয়ে নিচ্ছে, এটা কিন্তু রোগীর ক্ষতি করছে এবং আমাদের চিকিৎসাটাকে কিন্তু অনেক ব্যাহত করে। আমি অনেক রোগীকেই কিন্তু যখন ট্রিটমেন্ট দিতে যাই, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দেওয়ার সময় আমরা অনেক প্রবলেম ফেস করছি, যেখানে তখন হয়তো এটা একটা সার্জারি ছাড়াও মানে তাকে সুস্থ করা যাচ্ছে না। সো এই সিম্পল জিনিসগুলো একটু কনসিডার করে আমরা চাই সবাই একটু নিয়মগুলো মানুক এবং ভালো থাকুক। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি নিয়ামল বলছিলাম ফরিদপুর থেকে, আমার বয়স হচ্ছে 43। জি, আপনার প্রশ্নটা বলুন। হ্যালো, আমি নিয়ামল বলছিলাম ফরিদপুর থেকে। আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা জানান। আমার বয়স 43, আমার তো 5-7 বছর প্রায় আইবিএস এর সমস্যা আছে, আমার প্রেসার আছে এবং অ্যাজমা সমস্যা আছে। এখন আইবিএস এর জন্য আমি রোস্টিল এসআর খাচ্ছি প্রতিদিন, কিন্তু পায়খানা সবসময় নরম থাকে। ঘুম থেকে উঠে সকালবেলায় পায়খানা দেয়, ওখানে নরম, হালকা নরম পায়খানা হয়, কিন্তু ঠিক হচ্ছে না। আচ্ছা, আপনার কোনো ওয়েট লস বা এগুলো কোনো কিছু নাই তো? না, ওয়েট লস, ওজন কমে যাওয়া বা এইসব কোনো কিছু নাই? এবং এটা কত বছর ধরে হচ্ছে আপনার? দর্শক, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? না, আমার ওয়েট বেশি আছে, ওয়েট হচ্ছে 86। আচ্ছা আচ্ছা, আমি তাহলে বলছি, সেক্ষেত্রে কয়টা জিনিস আপনি একটু খেয়াল করবেন। আমরা একটা বাংলাদেশ ওজন হচ্ছে 86 কেজি, মানে আগে থেকে কমে যায় নাই তো? ধরেন যার আগে 96 ছিল, এখন তার 86, তার জন্য কিন্তু কমে যাওয়া হলো। মানে আপনার ওজন কমে যায় নাই তো? আগের থেকে তো কমে যায়নি না? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপনার আইবিএস এর ক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা কি দিতে পারি? রোস্টিল ইজ এ ভেরি গুড মেডিসিন, যেটা আপনার কন্টিনিউ করছেন, কন্টিনিউ করার পরেও আপনার এটা কোনো কাজ হচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা প্রথম হচ্ছে আপনাকে বাউল হ্যাবিটটাকে আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। যেমন আমি কি বলছি, ডায়েটের হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আপনি যদি শাকসবজি খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনাকে এটা বাদ দিতে হবে। শাকের মধ্যে দেখা যায় যে লাল শাকটা একটু কম সমস্যা হয়, আমরা লাল শাকটা আমরা চয়েস করতে পারি। আপনি রেগুলার কাঁচা বেলটা খাওয়ার প্র্যাকটিস করেন। আপনি ইসুবুলের বসিটা এক্ষেত্রে যদিও ডায়রিয়া বানায়, কিন্তু এক্ষেত্রে একটু কাজ করে, খেতে পারি আমরা।
আর একটা জিনিস আমরা বাংলাদেশে ডায়রিয়া হলে সবাই মুড়ি মুড়কের মতো একটা ওষুধ আমরা খাই, যেটাকে সবচেয়ে বেশি জনপ্রিয়, আমি কোম্পানির নাম নিয়েই বলবো, যেহেতু এটা একটা ব্র্যান্ড নেমই হয়ে গেছে, ইমোটিল নামে একটা ওষুধ খাই। তো আমরা যদি বইতে চলে যাই, আইবিএস এর রোগীর ক্ষেত্রে কিন্তু ইমোটিলটা ইউজ করা, যেটাকে আমরা লোপেরামাইড নামে পাওয়া যায়। তাহলে লোপেরামাইডটা ইজ এ ড্রাগ অফ চয়েস ফর ডায়রিয়া প্রিডোমিনেন্ট আইবিএস। তাহলে যখন আমার যদি আইবিএসটা যদি আমার হয়, যদি আমার যদি রস্ট্রিলে যদি কাজ না করে, দ্যাট মিনস মেভেভিনে যদি আমার কাজ না করে বা অ্যালভেভিরিনে যদি আমার কাজ না করে, সেক্ষেত্রে আমি লোপেরামাইডটা খেতে পারি, সাথে আমার একটা এনজিওলাইটিক খেতে পারি যদি আপনার টেনশন থাকে। তাহলে লোপেরামাইডটা যদি আমি যদি ইমোটিল নামে যেটা পাওয়া যায়, আমি যদি প্রতিদিন রাত্রে অথবা যদি পায়খানা কষ্ট হয়ে যায় তাহলে একদিন পর পর, কখনো আমরা দুই দিনও খেতে পারি। আপনি যখন এটা যদি আপনি প্র্যাকটিস করেন, আমি বারবারই বলছি, যদি আপনার অন্য কোনো রোগ না থাকে, যেহেতু আমি কতদিন আমি জিজ্ঞেস করলাম আপনি উত্তরটা দেননি, যদি 10 বছর থাকে 10 বছর তার ম্যালিগনেন্সি হবে না, কারণ অনেক সময় আইবিএসটা ডায়াগনোসিস করার পরে দেখা যায় এটা ম্যালিগনেন্সি বা পরে দেখা যায় অন্য কোনো রোগ। সেই যদি এটা আইবিসি হয়ে থাকে, আইবিএসের ট্রিটমেন্ট হচ্ছে লোপেরামাইড। আর আপনার কোশ্চেনের মাধ্যমে যদি আমি সুযোগ পেয়ে গেলাম, আপনার আইবিএসের ছাড়া আমরা একুট ডায়রিয়াতে বাংলাদেশে কমনলি ইমোটিল খেয়ে থাকি আমরা। এটা কখনো খাবো না, কারণ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ইমোটিলটা কিন্তু একটা বিপদ নিয়ে আসতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। এলডারলি পেশেন্টের জন্য ডায়রিয়া রোগীর ইমোটিল মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। যখন একটা ইনফেক্টিভ কজ অফ ডায়রিয়া হয়, বডি চায় আমার হাতে এখন একটা মশা বসলে আমি কিন্তু ঘুমের মধ্যে এটাকে থাপ্পড় দিয়ে হাত নিয়ে নড়ে সরানোর চেষ্টা করব। যখন কোনো ইনফেক্টিভ কজ হয়, আপনার গাটের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে গেল, ভাইরাস ঢুকে গেল, আপনি কি করলেন, ইমোটিলটা খেলেন। ইমোটিলটা খাওয়ার পরে কি হচ্ছে, ব্যাকটেরিয়াটা পায়খানার সাথে বের হয়ে যেত, বডি ডিফেন্স মেকানিজম, বডি কী করছে, এটা বের করে দিচ্ছে। আপনি কি করলেন, তাকে রাখলেন, ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন হবে, আপনি কিন্তু টক্সিসিটি ডেভেলপ করে বিভিন্ন ধরনের মৃত্যুর কারণ, প্যারালাইটিক অ্যালার্জি থেকে শুরু করে অনেক কিছু কারণে মৃত্যুটা হয়। সেক্ষেত্রে আইবিএস এর রোগীর জন্য ইমোটিল ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর আইবিএস, নট ফর একুট ডায়রিয়া। আমরা কখনো খাবো না। আসলে এই জিনিসটা বিস্তারিত বলার উদ্দেশ্যে আমরা যেটা আসলে বলছিলাম, সব ওষুধ সব রোগের ক্ষেত্রে কাজ করবে না, এবং সেটা একজন শুধুমাত্র ডক্টর বা বিশেষজ্ঞই কিন্তু সেই বিষয়ে পরামর্শটা দিতে পারবেন। সো আপনারা চেষ্টা করবেন, স্যার এত ইলাবোরেটলি বুঝিয়ে বলেছেন এটার জন্যই, ওই পরামর্শ অনুযায়ী ওষুধটা খাওয়ার চেষ্টা করবেন। নিজে বা দোকানে গিয়ে ওষুধ কিনে খাওয়ার অভ্যাসটা আসলে কখনোই শরীরের জন্য ভালো না। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্নটা আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মাসুদ তালুকদার, বাড়ি ময়মনসিংহ, বয়স 53। জি, আপনার প্রশ্নটা জানান। কিছুদিন যাবত আমার আমি যে পরিমাণ খাচ্ছি ওই পরিমাণ আমার বাথরুম হচ্ছে না। বাথরুমটা একটু শক্ত, এই অল্প পরিমাণ বাথরুম হচ্ছে মনে হয়। আবার পেটে কোনো জ্বালা পোড়া কিছু নাই, আর আমি ওই প্রেসারের জন্য এবাকা 520 খাচ্ছি, আর আমার কোনো নাই, ওই ডায়াবেটিস নাই। জি, ডক্টর আপনাকে শুনতে পেয়েছেন স্যার, আমরা আসলে খুব বেশি সময় নেই, একটু শর্ট করে যদি ওনাকে বলে দিই। হ্যাঁ, আপনি যে প্রেসার ওষুধটা খাচ্ছেন এবিক্যাবের মধ্যে একটা ওষুধ আছে আপনার অ্যামলোডিপিন। যদি আপনি রিসেন্ট খেয়ে থাকেন, অ্যামলোডিপিন ক্যান কজ কনস্টিপেশন। অ্যামলোডিপিনের একটা সাইড এফেক্ট হচ্ছে কনস্টিপেশন। আপনি সেক্ষেত্রে প্রচুর প্রমাণে, যেহেতু এটা ভেরি গুড মেডিসিন, আমি মনে করবো ওষুধটা আমরা চেঞ্জ না করি, কারণ আমরা এটাকে আমাদের একটা এই গ্রুপগুলো হচ্ছে পছন্দের ড্রাগ। অলমেসাটান খাচ্ছেন, এআরবি অ্যামলোডিপিন, ভেরি গুড ড্রাগ। তো না চেঞ্জ করে আপনি প্রচুর প্রমাণে 3-4-5 লিটার পানি খান, আপনি প্রচুর পরিমাণে শাকসবজির পরিমাণটা বাড়িয়ে দেন, আপনি ইসুবুলের বসির কোনো সাইড এফেক্ট নাই, আপনি ইসুবুলের বসিটা রেগুলার প্র্যাকটিস করেন, 1 চামচ 2 চামচ 3 চামচ, আপনি এটাতে পরিমাণটা বাড়িয়ে দেন। আমরা বলি যে মানে ল্যাক্সিটিভ যেগুলো হচ্ছে, যেটা ভলিউম, যেটা বাল্ক ল্যাক্সিটিভ, দিস সেফ ড্রাগ। কিন্তু মেডিসিন খেয়ে পায়খানা হওয়াটা এটা আছে, যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত আপনার এগুলোতে না যাওয়া। এগুলো করলে আপনি পাবেন। যদি আপনার না হয়, তখন আমরা লুবিপোস্টর নামে পাওয়া যায়, বিভিন্ন ড্রাগের বাসায় ড্রাগ আসছে, আমরা সোডিয়াম পিকোসালফেট আসছে, বিভিন্ন ড্রাগ, এগুলো আমরা খেতে পারি। এগুলো খেলে আমাকে বাল মুভ হবে। আর আপনি সাথে যেহেতু ডায়াবেটিস নামটা উল্লেখ করলে আমি একটু বলেই ফেলি, ডায়াবেটিস রোগীরও কিন্তু একটা ডায়রিয়া অনেক সময় হয়, যেটাকে আমরা বলি ডায়াবেটিক ডায়রিয়া। ডায়াবেটিক রোগীও ডায়রিয়া নিয়ে অসুখ প্রেজেন্ট করে। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ স্যার। মানে আপনার যেটা করণীয়, লাইফস্টাইলটাকে একটু মডিফাই করে চেষ্টা করেন এটাকে উন্নতি করার জন্য। যদি না হয় তাহলে সেগুলোর জন্য অবশ্যই মেডিসিন আছে। আপনার কাছে একটু জানতে চাই, আমরা অনুষ্ঠান একেবারে শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে ট্রিটমেন্টের বিষয়টা। যেহেতু বন্ধ্যাত্ব নিয়ে অনেকে আমাদের কাছে প্রশ্ন করছেন যে ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে কিনা, বা কী কী ট্রিটমেন্টগুলো আসলে দেওয়া যায় একজন বন্ধ্যাত্বের রোগীকে। আসলে এই মানে বন্ধ্যাত্বের ইস্যুটা নিয়ে যখন কোনো কাপল আমাদের কাছে আসে, আমরা কিন্তু একদম শুরু থেকে একটা ব্যাপার এনশিওর করি যে মেয়েটার মেনস্ট্রুয়েশনটা রেগুলার হচ্ছে কিনা, অর্থাৎ আমরা বোঝার চেষ্টা করি যে তার কি ওভুলেশন হয় কিনা। আর আরেকটা ব্যাপার হলো টাইমিংটা, কারণ একটা মেয়ের যখন রেগুলার মেনস্ট্রুয়েশনও হয়, তার ওভুলেশন কিন্তু একটা নির্দিষ্ট টাইমে হয়। ওই টাইমটা তারা মেনটেন করতে পারছে কিনা, কয়টাল অ্যাক্টিভিটিটা তাদের ফ্রিকোয়েন্টলি হচ্ছে কিনা, সেটাও কিন্তু একটা ইস্যু। ধরো হাজব্যান্ড ওয়াইফ দুজন কাজের কারণেই হয়তো 2 জায়গায় থাকে, তারা বিয়ে হয়েছে প্রায় 2-3 বছর, কিন্তু তারা আসলে ওই
যে ওভুলেশন টাইম, ওই টাইমটা হয়তো তারা একসাথে থাকে না, তো তাহলে তো আসলে কনসিভ হবে না। কাজেই এই যে ব্যাপারগুলো, বা তুমি যেটা বলছিলে যে লাইফস্টাইলের ব্যাপার, এটাও কিন্তু একটা ফ্যাক্টর। হাজব্যান্ডের ওয়েট অনেক বেশি, ওয়াইফের ওয়েট অনেক বেশি, বা হয়তো তাদের কোনো ধরনের জেনারেল কিছু কন্ডিশন আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, হরমোনাল ইমব্যালেন্স, এগুলো কিন্তু আগে ট্রিটমেন্ট করতে হবে। আমরা ডিরেক্টলি কিন্তু আসলে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বলতে কিন্তু তার সব কিছু ঠিক করে, যে আমার কনফার্ম করতে হবে তার স্পার্ম ভালো আছে, তার ওভাম ঠিক আছে, তারপরেও যদি তাদের কনসিভ না হয় তখন কিন্তু আমরা মেডিকেশনে যাই। এবং যাদের দেখা যাচ্ছে ওভাম ঠিক মতো আসছে না, তাদেরকে আমরা ওভুলেশন ইন্ডাকশন কিছু ড্রাগস দিচ্ছি, আমরা মুখে খাওয়াচ্ছি, আমরা ইনজেকশন দিচ্ছি। যখন দেখছি যে ওভুলেশন ঠিক মতো হচ্ছে, হাজব্যান্ডের স্পার্মও ঠিক মতো আছে, কোয়ালিটি কোয়ান্টিটি এভরিথিং ওকে, না হলে তখন আমরা এটাকে বলি আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, তখন কিন্তু আমরা ইআরটি টেকনিকে যাচ্ছি। অথবা ধরো হাজব্যান্ডের যদি কোনো প্রবলেম থাকে, সিমেন অ্যানালাইসিসে কাউন্ট কম, অথবা দেখা যাচ্ছে মরফোলজিক্যালি সেগুলো অ্যাবনর্মাল, অথবা হাজব্যান্ডের অনেক সময় বিভিন্ন প্রবলেম থাকে, ইজাকুলেশন, ইরেকশন, এগুলো কারেকশন করেও যদি না হয়, তখন কিন্তু আমরা ওই ইআরটি টেকনিকগুলোতে যাই। যেমন শুরুতে আমরা টাইমড ইন্টারকোর্সের ব্যাপারটা বলছি, ওভুলেশন হচ্ছে সেই জন্য ড্রাগ দিচ্ছি, তার ওয়েট কমানোর ব্যাপারে, তার লাইফস্টাইল মডিফিকেশন, তার খাওয়া দাওয়া, এগুলোর ব্যাপারে অ্যাডভাইস করছি। তারপর দেখা যাচ্ছে যখন এগুলোতেও কাজ হচ্ছে না, তখন গিয়ে আমরা হয়তো ওষুধের পাশাপাশি আইইউআই একটা টেকনিক আছে, মানে কাউন্সেলিংটা আসলে সবচেয়ে প্রাইমারি রোল প্লে করছে, এবং টাইমিংটা আসলে কোন টাইমটাতে তারা একসাথে থাকলে তাদের কনসিভ করার চান্সটা বাড়বে, এগুলো বুঝিয়ে দেয়া। তারপরে গিয়ে ওষুধ, এরপরে যদি কাজ না হয় তখন গিয়ে আমরা আসলে এআরটি টেকনিকগুলো অ্যাপ্লাই করি। সেখানেও সরাসরি আমরা টেস্ট টিউব বেবিতে যাব না, আমরা প্রথমেই আগে আইইউআইটা ট্রাই করি। এটাতেও 4 অথবা 6 সাইকেল দিয়ে যদি কাজ না হয়, তখন হয়তো আমরা টেস্ট টিউব বেবি, অথবা হাজব্যান্ডের যদি খুব মেজর কোনো প্রবলেম থাকে, অথবা ধরো ওয়াইফের টিউবগুলো ব্লক, তখন হয়তো আমাদেরকে এআরটি টেকনিক বা আইভিএফে যেতে হয়। এই যে ট্রিটমেন্টগুলো, এগুলো নিয়ে আসলে সবার একটা ভয় কাজ করে যে এই যেহেতু হরমোনাল ট্রিটমেন্ট থাকে, অনেকেই চিন্তা করেন এগুলোতে ওজন বেড়ে যাওয়া বা ক্যান্সার রোগ হওয়া, বিভিন্ন ধরনের কনসার্ন কিন্তু মানুষের মাথায় থাকে। এবং এগুলো এক্সপেন্সগুলো একটা ব্যাপার অনেকের জন্যই কাজ করে, যেহেতু সবার অর্থনৈতিক অবস্থা আমাদের দেশে একই রকম না। সো এই বিষয়টা নিয়ে আসলে আমাদের মানুষকে কি বলতে চান, সাধারণ মানুষদেরকে? আসলে ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা আমরা কিন্তু কখনোই, স্পেশালিস্ট যারা বিশেষ করে, আমরা কিন্তু কখনোই পেশেন্টকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিই না। অন্যান্য ডিজিজ যেটা করি যে ওষুধগুলো 3 মাস খাবে বা একাধারে 6 মাস খাবে, আমরা কিন্তু রেগুলার একটা ফলো আপের কথা বলি। ধরো আমি একটা পেশেন্টকে যদি ওভুলেশন ইন্ডাকশন দিই, তাকে অবশ্যই আমি বলবো যে একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখাতে, তার ওভাম রিলিজ হচ্ছে কিনা, একটা ডে 21 একটা টেস্ট, প্রোজেস্ট্রোজেন টেস্ট করে দেখাতে। সে যদি অনির্দিষ্টকাল ধরে ওষুধগুলো খেতে থাকে তাহলে তো হবে না। তাহলে যে তুমি যেটা বলছিলে যে ক্যান্সার রিলেটেড প্রবলেমগুলো তার হতে পারে, এক্সপেন্স তো অবশ্যই একটা ব্যাপার। ইনফার্টিলিটি ট্রিটমেন্টটাই আসলে একটু এক্সপেন্সিভ, কারণ পেশেন্টকে একটু যে ওষুধগুলো আমরা দিই সেগুলো একটু কস্টলি, প্রতি মাসে তাকে কিছু টেস্ট করতে হয়, সেগুলো কস্টলি, শুরুতেই অনেকগুলো টেস্ট করে নিতে হয়, বেসিক টেস্ট, সেগুলোও কস্টলি। বাট তারপরেও সে যদি আসলে রেগুলার ডাক্তারের টাচে থাকে, তাহলে আমার মনে হয় কমপ্লিকেশনসগুলো অ্যাভয়েড করা যায়। কারণ এগুলো ড্রাগ শুধু দিলে হয় না, আসলে রেগুলার মনিটরের ব্যাপার আছে, আমাকে আস্তে আস্তে ডোজ বাড়াতে হবে। হুট করে ওষুধ অনেক ডোজে আমরা কিন্তু দিতে পারি না, আস্তে আস্তে ডোজ বাড়াতে হয়। আর অবশ্যই তাকে আমি বলবো যে অ্যাটলিস্ট একটা আলট্রাসোনোগ্রাফি করা, তার হরমোনগুলো ঠিক আছে কিনা প্রতি মাসেই কিন্তু এগুলো চেক ব্যালেন্স করে আগাতে হয়, তাহলে কিন্তু এই কমপ্লিকেশনসগুলো অ্যাভয়েড করা সম্ভব। যেমন আমরা ওভুলেশন ইন্ডাকশন একটা ড্রাগ দিলাম, পেশেন্ট হয়তো অনেক দিন ধরে খাচ্ছে, তার ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে যে তার সারা শরীরে পানি চলে আসলো, পেটে পানি চলে আসলো, তার কিডনি খারাপ হয়ে গেল, এগুলো প্রবলেম কিন্তু হয়ে যায়। কাজেই এটা শুধু ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিলে হবে না, যেটা অনেকেই এখন ওষুধের দোকান থেকে হয়তো লেট্রোজল অথবা ওভুলেট এই ধরনের কিনে খেয়ে ফেলে, যে বাচ্চা কনসিভ হচ্ছে না, দোকানদার দিয়ে দিল, কিন্তু এটা কিন্তু ঠিক না। আসলেও তার ওই ড্রাগটার দরকার আছে কিনা সেটা কিন্তু আগে অ্যাসেস করতে হবে। আরেকটা বিষয় যেটা জানতে চাই, যেহেতু এই বন্ধাত্ব বা ইনফার্টিলিটি জার্নিটা সবার জন্য খুবই স্ট্রাগলিং, এটাতে আসলে সাফল্য কতটুকু আসে এই ট্রিটমেন্টগুলোতে? আসলে এটা আন্ডারলাইন কজের উপর ডিপেন্ড করে, যে তার আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুধু হয়তো ওয়াইফের প্রবলেম, আমি বলবো যে এটা কিন্তু ট্রিটমেন্টটা অনেক ইজি। আবার দেখা যাচ্ছে হাজব্যান্ডের শুধু প্রবলেম, ওয়াইফ একদম ওকে। হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করলে আসলে তার সাকসেসটা আমরা একটু বলবো যে একটু কঠিন ট্রিটমেন্টটা মেল পার্টনারের জন্য। যদি দুজনেরই প্রবলেম থাকে তাহলে তো অবশ্যই ট্রিটমেন্ট সাকসেসটা একটু সময় লাগে। সাকসেসফুল যে হয় না এটা তো বলা যাবে না। আর আইভিএফ এর সাকসেস রেট কিন্তু এখন অনেক ভালো, আমাদের বাংলাদেশেও দেখা যায় 60-70% সাকসেস রেট। দেশের বাইরে যদি পেশেন্ট ট্রিট করতে যায় তাহলে তো আরও ভালো, কারণ আমাদের দেশে আসলে একটা লিমিটেশন আছে যে আমরা ডোনার ওভাম অথবা ডোনার স্পার্ম, আমাদের দেশে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না। আমাদের আইন বলো, রিলিজিয়ান বলো, আমরা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু দেশের বাইরে আসলে পার্সেন্টেজ বাড়ার এটা আর একটা কারণ, যে ওরা খুব সহজেই হয়তো ডোনার স্পার্ম, ডোনার ওভাম দিয়ে ওরা প্রেগন্যান্সি নিয়ে নেয়।
তো আমাদের দেশে আমি বলবো যে এখন আইভিএফ অথবা যে এআরটি টেকনিক এগুলোর সাকসেস রেট অনেক ভালো, শুধু সময় মতো আসলে আসা। পেশেন্ট হয়তো দেখা যাচ্ছে যে 40 ইয়ার্সে একটা সাবফার্টিলিটি কাপল আসলো, তাদের বিয়ে হয়েছে 7-8 বছর, তারা এতদিন কোনো গুরুত্ব দেয় নাই, অথবা কবিরাজি করেছে, অথবা মানে হয়তো গাছগাছালি খেয়ে তারা ট্রাই করছে। কিন্তু এটা না করে তারা যদি আরো আর্লি ডাক্তারের কাছে আসতো বা স্পেশালিস্টের কাছে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা ট্রিটমেন্ট করতে পারতাম। জি অবশ্যই, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ এবং ডক্টর জয়শ্রী সাহা। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান এবং সুন্দর তথ্যগুলো আমাদের দর্শকদের দেওয়ার জন্য। এবং দর্শক, আপনারা আশা করছি নিয়মগুলো মানবেন এবং সচেতন থাকবেন। সুস্থ মা এবং বাচ্চা এটা সবারই আসলে প্রত্যাশা, কিন্তু সেটার জন্য আমাদের সচেতন হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের নতুন দেশে আসলে দেশটাকে সুন্দর রাখার জন্য আমাদের সবার যে নাগরিক দায়িত্বটা আছে সেটা আমাদের সবারই পালন করা উচিত। একা কারো পক্ষে এটা সুন্দর রাখা সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।